এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। 6:45 বাজে এখন সবে। এই 4টে থেকে সাগর আমাকে ডাকতে শুরু করেছে, কারণ কালকে রাত্রে আমাদের হঠাৎ প্ল্যান হলো রামেশ্বরম ক্যাফে যাবে। বললাম ঠিক আছে যাবো, এবার সেটা এত সকালে আমি এক্সপেক্ট করিনি। তো বললো রোদ্দুর উঠে যাবে, তাড়াতাড়ি চল। অনিন্দিতাকেও বলেছিলাম, ও বললো যেতে পারে, এবার এখনও ঠিক নেই। এবার বললাম ঠিক আছে চল, যখন প্ল্যান হয়েই গেছে। তো এত ভোরে আমি এক্সপেক্ট করি না, বললাম ঠিক আছে, অনেকদিন তো আমাদের আর্লি মর্নিংয়ে অথবা লেট নাইট রাইডগুলো হয় না, অনেকদিন সানরাইজও সেভাবে দেখা হয় না, চল বেরোই। তো এবার আমরা বেরোবো। মানে 4:30টার সময় ও যখন আমাকে ডাকছে না, মানে তখন আমার মনে হচ্ছে আমি অন্য কোনো দুনিয়ায় রয়েছি। এমনি ঘুম থেকে উঠে না কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ব্ল্যাঙ্ক হয়ে যাই। তো তাড়াতাড়ি করে উঠলাম, কিছু না, জাস্ট ড্রেস চেঞ্জ আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, ব্যাস এবার আমরা বেরোবো। আমাদের অটো এসে গেছে, এই আমরা বেরোলাম। অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল স্কুটিতে যাব, তারপরে ভাবলাম না এত সকালে স্কুটি নিয়ে বেরোতে হবে না, স্কুটিতে একটু ব্রেকেরও প্রবলেম হচ্ছে, ওই জন্য অটোতেই বেরোলাম। সকাল সকাল না অটোতে যাওয়ার মজাটাই আলাদা। প্রচণ্ড ফুরফুরে একটা হাওয়া দেয়, আর তার সঙ্গে এই সূর্যকে দেখতে পাওয়া। যে রাস্তা দিয়ে যাই না কেন, সূর্য হয় ডান দিকে নয় বাঁ দিকে আমাদের সঙ্গে চলতে থাকেন। এই আমরা পৌঁছে গেছি। বাড়ি থেকে বেশি দূরত্ব না, মিনিট 20 মতো রাস্তা ছিল। বেশ সুন্দর ক্যাফেটা দেখতে, পুরোটা ব্ল্যাক, অ্যাস্থেটিক একটা লুক রয়েছে, ভালো পার্কিংয়েরও জায়গা রয়েছে। আর সকালবেলা বলে লোক কম সেটা না, এই ক্যাফেটা খোলে ভোর 3:30, কিন্তু প্রচুর লোক থাকে এখানে। এখানে ডিসপ্লেতে সব মেনুগুলো থাকে। তো আমরা এখান থেকে কুপন নিয়ে তারপর এখানে ওপেন কিচেন আছে, ওদেরকে দিলাম, যদি খাবার রেডি থাকে তো তাহলে ওরা ইমিডিয়েট দিয়ে দেয়, আর না হলে ওরা আমাদের একটা টোকেন দেয়। যখন আমাদের পালা আসবে ওটাতে একটা সাউন্ড হবে বা লাইট ব্লিঙ্ক হবে, আমরা এসে খাবারটা কালেক্ট করে নেব। আমরা অ্যাকচুয়ালি বাইরে বসেছিলাম, জায়গাটা বেশ ভালো লাগছিলো, প্রতিটা টেবিলেই কেউ না কেউ ছিল বলে, বাইরেটা ফাঁকা ছিল বলে এলাম। এখানে খুব সুন্দর বাচ্চাদেরও বসার জায়গা রয়েছে, সমস্ত মানুষজন দাঁড়িয়েও খেতে পারবে, ইচ্ছে করলে বসেও খেতে পারবে। আমি অর্ডার করেছিলাম ঘি পড়ি ইডলি, আর সাগর অর্ডার করেছিল গার্লিক রোস্ট ধোসা। খাবারগুলো ভীষণ ভালো ছিল, 3 রকম চাটনি দিয়েছিল, আর ধোসাটার সাথে দিয়েছিল চাটনি, তার সঙ্গে সাম্বারও দিয়েছিল। ভীষণ ক্রিস্পি ছিল ধোসাটা, আর খাবারগুলো তো মানে টেস্ট তো বলার কথা নয়, ভীষণ ভীষণ ভালো ছিল। সাগর অর্ডার করেছিল ফিল্টার কফি। আমি ফিল্টার কফি খুব একটা প্রেফার করি না, আমার তেতো লাগে বলে। আর খাবার জলের জায়গাটাও ভীষণ ভালো লাগলো দেখতে। সব কিছু শান্তিতে ভিডিও তুলে এবার আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ির পথে যাব। অটো বুক করতে করতে ভাবলাম একটা ফাঁকা রাস্তা আছে, একটু হাঁটি, কারণ আজ আমার এক্সারসাইজ বা হাঁটা কিছুই হয়নি। সকাল 6:30 পৌনে 7টা হবে এখন, আর রোদ্দুর ছিল না বলে বেশ হাঁটতেও ভালো লাগছিল। এর মধ্যে আমাদের অটোটা এসে যায়, ব্যাস এই আমরা চললাম বাড়ির পথে। সকালেও রাস্তায় কত লোক। 7:40 বাজে, এই জাস্ট এলাম ক্যাফে থেকে। বেশ ভালো খাওয়া দাওয়া, ভালো ছিল, একটু প্রাইসি ছিল। কালকে তো আমি মাথা ভর্তি করে তেল মেখেছিলাম, আজকে ভেবেছিলাম সকালে শ্যাম্পু করবো, কিন্তু চলে গেলাম, ঠিক আছে কোনো চাপ নেই, লোকজন তো সকালে ফাঁকাই থাকে। আর হায়দ্রাবাদে না অত চাপ থাকে না, যেমনভাবে খুশি রাস্তায় ঘোরা যায়, অত কেউ বদার করে না। আচ্ছা, যেটা দেখানোর ছিল, আমি রিসেন্টলি মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি। মিশো থেকে এর আগে কখনো কিছু অর্ডার করিনি, ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম। তো আমি যেহেতু গরমকাল, শর্টস আমি কয়েকটা অর্ডার করেছিলাম, এই যে বেশ ভালো 4টে শর্টস অর্ডার করেছিলাম, 4টে আমার 362 টাকা পড়েছে, মানে খুবই ভালো, বেশ ভালো কটনের, বাড়িতে পরার জন্য ভীষণ ভালো। মানে আমি খুব স্যাটিসফাইং ভেবেছিলাম, কারণ এখন দেখতে গেলে ডিফারেন্ট অ্যাপে 300-350 টাকা একটা ড্রেসের দামই চলে যায়, সেখানে 300-350 মানে 362 টাকায় 4টে শর্টস মানে খুবই ভালো পেয়ে গেছি। বেশ ভালো কোয়ালিটি কটনের আছে, আর বাড়িতে পরার জন্য গরমের জন্য তো ডেফিনেটলি পারফেক্ট। এখানে 4টে কালার আছে, গ্রিন, ব্লু, ব্ল্যাক আর গ্রে। বেশ ভালো 4টে জিনিসই। এখন বাজে 2টো, এবার আমরা খেতে বসবো। এই হচ্ছে আমার লাঞ্চ। কালকের কারি পাকোড়াটা একটু ছিল, মেঘা যেটা দিয়েছিল ওইটা, একটা ডিমের পোচ নিয়েছি, একটু কুমড়ো সিদ্ধ, আর এই হচ্ছে ভাত। কালকে রান্না ছিল বলে আজ আর রান্না করিনি, কারণ কালকে আবার রবিবার, চিকেন হবে, তো সেই জন্য আবার এটা থেকে যাবে, এই জন্য এটা শেষ করে দিলাম। কারি পকোড়াটা ছিল একটুখানি, আর সাগর বললো ও কিছু খাবে না, শুধু কার্ড রাইস খাবে। প্রথমে ভেবেছিলাম যেমন নর্মালি সাউথ ইন্ডিয়ায় কার্ড রাইস হয়, ছোক দিয়ে ওপরে বেদানা দিয়ে ওরকমভাবে বানাবো। জেপ্টোতে দেখলাম 2টো বেদানা দেখাচ্ছে 115 টাকা। থাক, আর বেদানা কিনে কাজ নেই, পরে নেব, এমনি নর্মাল কার্ড রাইস খাবে। আমার মনে আছে গত বছর আমি ভেবেছিলাম গরমকালে লিচু খাবো, 450 টাকা কিলো ছিল গতবার হায়দ্রাবাদের লিচু।
মানে গতবার হয়নি, এবার আদৌ হবে কিনা জানি না। এই সময় কলকাতাটাকে ভীষণ মিস করি এই সব খাওয়া দাওয়া বা বিভিন্ন ব্যাপারে। গরমের জন্য আপাতত ফুল ফ্যামিলি এক ঘরে, কারণ আমাদের যেটা অফিস রুম আছে সাগার ওই ঘরেই লগ ইন করতো, আর আমাদের এসি একটাই রুমে আছে, সেজন্য এই ঘরেই এখন সাগারও লগ ইন করছে, আর আমার চিনিরাও এই ঘরেই থাকে। এই ডান দিকে সাগারের বসার জায়গা, আর এই আমাদের চিনির ছোট্ট ঘর। এখন বাজে 7:10, লাঞ্চ করে উঠে একটা মুভি দেখছিলাম হটস্টারে, এটা তেলেগুরই হিন্দি ডাব একটা মুভি, বেশ ভালো লাগলো। রুদ্রার নামটা আমার এখন এই মুহূর্তে একটা নামটা মনে পড়ছে না। উনি কাঞ্চনা, মানে কাঞ্চনের যে সিরিজগুলো আছে 1, 2, 3 ওতে ছিল, বেশ ভালো লাগলো মুভিটা দেখতে। আমি তেলেগুটা বুঝতে পারি কিন্তু এখনো ভালো করে বলতে পারি না। 9 বছর তো হয়ে গেল হায়দ্রাবাদে, আর আমার হাজব্যান্ডও যেহেতু তেলেগু, বিয়ে হয়েও 6 বছর অলমোস্ট হতে চললো। তো ভালো ছিল মুভিটা। এবার এখন চা বসালাম। সকালে ইডলিটা খেয়ে পেটটা অনেকটা ভার ছিল, আর আজকে আমি ডিটক্স ওয়াটারটাও বানাতে ভুলে গেছি। কালকে রাত্রে ভেবেছিলাম ভেজাবো, তারপরে মাথা থেকেই বেরিয়ে গেছে। সকালে উঠে মনে পড়েছে আজকে, মানে অনেক দিনের তো অভ্যাস নেই, তো লাস্ট 2-3 দিন ধরে আবার আমি রুটিনটা শুরু করেছি, সেই জন্যে আজকে এটা মানে বিশাল বড় স্কিপ হয়ে গেছে। ঠিক আছে, অন্যান্য জিনিস তো আমার চলছেই, অসুবিধা নেই। মিড মর্নিং জাস্ট একটু গ্রিন টি খেলাম আর একটু কি বলে ড্রাই ফ্রুট খেলাম, কারণ পেটটা ভরতে ছিল, আর ইডলিটা অনেকটা বড় ছিল। আমি ইডলির খুব একটা ফ্যান নই, কিন্তু যেহেতু হেলদি বলে খেতে হয়। কিন্তু এই যে ঘি পড়ি ইডলিটা খেলাম, এটা মানে ভীষণ ভালো। 3 রকম চাটনি ছিল, আর সাগার যে ধোসাটা নিয়েছিল ওটাও ভীষণ ভালো ছিল। আমি অ্যাকচুয়ালি আগে শুনেছিলাম যে আমার যেসব বন্ধুরা ব্যাঙ্গালোরে থাকে বা এখানে রামেশ্বরম ক্যাফেতে অলরেডি খেয়েছে, যে ঘি পড়ি ইডলিটা নাকি ভীষণ ভালো, ওটা মিস করা যাবে না এখানে গেলে। ঠিক আছে, ওটাই তাহলে আমি সবার ফার্স্টে ট্রাই করি। ভীষণ ভালো লাগলো খেতে। আর তারপরে তো এখন তো একটু চা বসিয়েছি, আমি খাবো না, সাগারের জন্য দুধ চা বসালাম, আমি লিকার চা খাবো। উঠেছি মানে ঘুম থেকে সাগার ডেকে দিয়েছে 4:30, তখন আমার ঘুমটা ভেঙে গেছিলো, শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি। আমরা বাড়ি থেকে বেরোলাম মোটামুটি 5:45 কি 6টা নাগাদ, মানে 6টায় নিচে অটোটা এসেছিলো, আমরা স্কুটিতে যাইনি, অটোতে গেছিলাম। তো বাড়ি ঢুকেছি অ্যারাউন্ড 7:35, এসে ঘরে টুকিটাকি এইসব কাজ ফাজ করে লাঞ্চ আজকে বানাইনি, মানে তরকারি সবই ছিল, আর কাল যেহেতু রোববার চিকেন হবে বলে আর এক্সট্রা কিছু বানাইনি। আজকে আমি এক্সারসাইজও করতে পারিনি, কারণ আমি চেষ্টা করি সকালে এক্সারসাইজটা করে নেওয়া, কারণ এই যে হলটা আর অন্যান্য রুমগুলো এত গরম থাকে, মোটামুটি 11টার পর থেকে আমি বেডরুমটাতেই থাকি, কারণ ওই ঘরটায় না এসি আছে, কিন্তু এসি যদি আমি বন্ধও রাখি অতটা না গরম লাগে না, কারণ রোদ্দুরটা না একদমই আমাদের বেডরুমটায় যায় না। তো এমনি জাস্ট ফ্যান অন করে থাকলেও ঘরটা খুব ঠান্ডা থাকে। ভাবলাম 10:30 11টা নাগাদ, মানে ব্রেকফাস্টের অলমোস্ট 2 ঘন্টা পর একটু এক্সারসাইজ করব, কিন্তু এত গরম লাগছে, মানে এখানে দাঁড়িয়ে আমি কিছু করার মতো পর্যায়ে নেই। ভাবলাম না থাক, আজকের দিনটা স্কিপ করেছি তো লাস্ট 3 দিন ধরে, তো ওই জন্য আজকে আর করিনি কিছু, আবার আগামীকাল করব। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমি প্রায় 4 মাস কোনো রকম এক্সারসাইজ করিনি। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে লাস্ট 3 দিন ধরে করছি। তার মধ্যে প্রথম দিন আমি হেঁটেছি, 8,500-এর মতো স্টেপ করেছিলাম। নেক্সট ডে আমি হালকা কার্ডিও করি, আর তারপরের দিন আমি করেছিলাম, আমার অ্যামাজনের একটা সেট রয়েছে, আমি থেকে কিনেছিলাম স্ট্রেংথ। আমি যেহেতু জিম যাই না, আমি কিছু জিনিস কিনেছি, আমি বাড়িতেই স্ট্রেংথ ট্রেনিং করি। টিভিতে প্রচুর, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেটা দেখে করাই যায়, অসুবিধা হয় না। আমি সেটা দেখে করছিলাম, কিন্তু আমি দুটো জিনিস নোটিস করি। একটা হচ্ছে আমি যখন কিছু ওয়েট তুলছি বা হঠাৎ করে নিচে মাটিতে হয়তো কিছু পড়ে গেছে সেটা তুলছি, আমার না যেখানটা মানে কাটটা রয়েছে মানে চিনচিনে ব্যথা করছে, যেমন কোথাও যদি হঠাৎ করে আমাদের চিড়ে যায় বা ধরো পায়ে বা হাতে কেটে গেছে, একটা চিনচিনে একটা ব্যথা হয় না, ওরকম ধরনের একটা ব্যথা হচ্ছে। তো আমি বুঝতে পারছি না এটা কেন। এবার কতদিন আর বসে থাকবো? শুধু তো যে ডায়েট কন্ট্রোল করলে তো হবে না, আমাকে খাবারেও যেরকম কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ কিছু তো করতে হবে, খুব বেশি না করি, মিনিমাম তো একটু করতে হবে। দিনে 20-25 মিনিট করা তো কোনো ব্যাপার নয়। তো যেহেতু পাটা ইনভলভ বলে আমার একটু অসুবিধা হচ্ছে, তাও আমি করছি, একদম মানে ইগনোর, মানে পুরোটা করছি না। যখনই ব্যথাটা হচ্ছে চিনচিনে আমি একটুখানি থেমে যাচ্ছি, তারপরে জাস্ট আপার বডির যে এক্সারসাইজগুলো হচ্ছে সেগুলো করছি। ইয়োগা খুব বেশি করতে পারছি না, কারণ আমি তো ইয়োগাতে খুব একটা এক্সপার্ট নই, আমি যতটুকু যা শিখেছি ইউটিউব দেখে।
বাই চান্স যদি কোথাও লেগে যায় ওটা আমার খুব ভয় লাগে। সেই জন্য আমি এমন কিছু হার্ড এক্সারসাইজ করছি না। আমি একটা মানে শিডিউল করে নিয়েছি, সপ্তাহে 7 দিনের মধ্যে আমার 2 দিন রেস্ট থাকবে, বাকি 5 দিনের মধ্যে ওটা গ্যাপ দিই, মানে কন্টিনিউ 2 দিন রেস্ট নয়, মানে রোববার আর বুধবারটা রেস্ট নেব, বাকি দিনগুলো এক্সারসাইজ করব। তার মধ্যে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং অবশ্যই থাকবে, আর 2 দিনের মধ্যে 1 দিন কার্ডিও আর 1 দিন ইয়োগা করি। ইয়োগা মানে ওই যতটা আমি ইউটিউব দেখে করছি সেই আর কি। আর রোজ দিন আমি অ্যাটলিস্ট 10,000 করার চেষ্টা করি, যদি না হয় 7 থেকে 8,000 স্টেপ। কিছু না, ছাদে বা ঘরে খেয়ে দিয়ে উঠে প্রতিটা মিলের পর আমি 10 থেকে 15 মিনিট হাঁটার চেষ্টা করি। আমার বাড়িতে না, মানে আমি কোনোদিন যদি রুম ট্যুর করি সেটা দেখাতে পাবো, আমাদের গেস্ট রুম থেকে আমার কিচেন অবধি না একটা বেশ লং জায়গা রয়েছে। তো আমি একদম যে সব থেকে লম্বা জায়গাটা সেটা একটা বেছে নিই, সেটা হাঁটি, মানে আমার স্টেপে একবারে 40 স্টেপ হয়। তো সেটা আমি করার চেষ্টা করি। এবার খেয়ে উঠে হয়তো 20 মিনিট হাঁটলাম, কারণ সবসময় তো ছাদে বা অন্যান্য জায়গায় গিয়ে হাঁটা সম্ভব নয়, কিন্তু প্রতিটা খাবারের পর আমাদের কিছু তো করতে হবে, তো ওই জন্য আমি এখানটা করি। বা আমাদের এই রুমের বাইরে যে লনটা আছে ওখানে অনেক সময় হাঁটার চেষ্টা করি। কিন্তু এখন গরমে না, সত্যি কথা বলতে রুমের বাইরে বেরোনো মানে ভীষণই কষ্টকর, ভয়ঙ্কর কষ্টকর। আমাদের তো এসি ছিল না, আমরা গত বছর এসি কিনেছি, কারণ আমাদের প্ল্যান ছিল এখন এসি কিনবো না, যেহেতু আমরা রেন্টেড মানে বাড়িতে রয়েছি, যখন নিজেদের ফ্ল্যাট হবে তখন এসি বসাবো। কিন্তু গত বছর এত ভয়ঙ্কর গরম পড়েছিল, মানে 3-4 দিন না রাত্রে দুজনে কেউ ঘুমোতে পারিনি। তার মধ্যে না এখানে ভীষণ একটা হচ্ছে কারেন্ট ভীষণ ফ্ল্যাকচুয়েট করে, অন হচ্ছে অফ হচ্ছে, হঠাৎ করে ফ্যানের স্পিডটা কমে গেল, এবার ওই অবস্থায় ঘুমোনো ভীষণ কষ্টকর। এবার সারা দিন অফিসের কাজ থাকে, আর মানে সেই মেন্টাল স্ট্রেসটা তো না বলাই বেটার। মানে যারা আইটি ফার্মে আছে তারা সবাই জানে মানে কি ধরনের মানসিক চাপটা পড়ে। তো 8-10 ঘন্টা যে কাজটা করছো সেটার জন্য ঘুমটা তো প্রপার দরকার। তো লাস্ট ইয়ার আমরা ডিসিশন নিই যে এসিটা কিনবো। তো গত বছর 1 জুন আমাদের বাড়িতে এসি আসে, আমার ডেটটা মনে আছে। আমাদের ফুল ফ্যামিলি, মানে আমি, সাগর, আমার 2 পাখি, আমরা সারাদিন ওই ঘরে। আর অনেকের হয়তো মানে কোয়েশ্চেন থাকতে পারে আমার খাঁচাটার ওপর কেন আমি একটা স্কার্ট দিয়ে রেখেছি। ওটা একটা মানে পুরোনো স্কার্ট। তো ডাক্তার আমাদের বলেছিলেন যে যখন হয়তো আমরা এসি চালাবো না তখন ওই স্কার্টটাকে ভালো করে জলে ভিজিয়ে নিগড়ে ওদের খাঁচাটার উপর দিয়ে রাখি আর ফ্যানটা চলে, তাহলে না ওদের গরমটা লাগে না। কারণ এসি তো সবসময় চালানো সম্ভব নয়, আর এসি চালালেও যেহেতু পাখি ঘরে আছে তো আমরা ওই 27 থেকে 29-এর মধ্যে রাখি, তার কমে বেশি রাখতে পারি না। তো ওইটা রেখে দিই, তাহলে ওদের আরাম লাগে। আর একটু দিনের মধ্যে 1বার কি 2বার ওয়াটার স্প্রে করে দিই, আর ওদের যেসব খাবার আছে ওদের সেগুলো দেওয়া হয়, তাহলে ওরাও ভালো থাকবে। আর যা গরম পড়েছে ওদেরও ইলেকট্রল জল দেওয়া হয়। তো এরকমভাবেই নিজের মানে ঠিক রাখা যায়। এই যে আমি 2 মিনিট ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি ফ্যানটা চালাতে পারছি না, ফ্যানের সাউন্ডটা ভিডিওতে আসবে বলে, মানে একটা মুখটা দেখলে আপনার মানে বোঝা যাবে যে কি ভয়ঙ্কর রকমের গরম রয়েছে। মানে আমি তো মাঝে মাঝে ভাবি এই যে মানুষজনকে আমি দেখি ইউটিউবে ভিডিও বানাচ্ছে এত মেকআপ করে, কি করে বানায় তারা, আমি সত্যিই ভাবি। আমি তো 5 মিনিট মেকআপ করবো মানে এমন ঘামতে থাকি। আমি অলরেডি ভিডিও দেওয়া শুরু করেছি, এই যে 1 to 90 days যে চ্যালেঞ্জটা আমি স্টার্ট করেছি সেটার ওপর। তোমরা যারা এখনও দেখা শুরু করোনি প্লিজ ওটা দেখো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, সেটা আমারও ভালো লাগবে। কারণ আগের যে চ্যানেলটা ছিল মানে দেখতে অনেকটাই মানে প্রায় 1000-এর কাছাকাছি আমার সাবস্ক্রাইবার পৌঁছে গেছিলো। যখন আমি রিলসগুলো বানাতাম বেশ ভালোই ভিউ হতো, এবার হঠাৎ করে এখন মানে একটুখানি নিতে অসুবিধা হচ্ছে, ব্যাপারটা অতটা ভিউজ হচ্ছে না। হ্যাঁ স্টার্টিংয়ে আছে, তবে হ্যাঁ ভালো কাজ করলে নিশ্চয়ই মানুষজন দেখবে, এটা আমি বিশ্বাস রাখি। তো সেটাই আমি বলবো। আমি ডেলি ব্লগও পোস্ট করব, কিন্তু আমি সিরিজের মাঝখানে না আমি অন্য কোনো মিনি ব্লগ বা গেট রেডি উইথ মি ওখানে দেবো না। কারণ আমার প্ল্যান হচ্ছে যে এই যে আমি সিরিজটা করব 90 দিনের, এটা একটা পুরোটা হবে, তাতে কেউ যদি আমার শর্টস চেক করে পুরো একসাথে 1 to 90 days-টা পেয়ে যাবে। তারপর এগেন আমি হয়তো 1-2 দিন অন্য কিছু দেবো, তারপর এগেন একটা 90 days-এ স্টার্ট করব। কারণ আমার এই মুহূর্তে যে ওয়েটটা রয়েছে, হ্যাঁ বাই দ্য ওয়ে আমার ওয়েট এই মুহূর্তে 87.7। আমি কিছুদিন আগে চেক করেছিলাম, মানে যেখান থেকে আমি শুরু করেছিলাম অত দূর পৌঁছয়নি, কারণ 4 মাস ঘরে বসে আমি শুরু করেছিলাম যখন আমার ওয়েট ছিল 91 কেজি। সেখান থেকে আমি অলমোস্ট 84-এ পৌঁছে গেছিলাম, কিন্তু আবার সেটা গেইন করে 87 হয়ে গেছে।
তো আমি এখন চেষ্টা করছি ওটাকে আবার একটা পর্যায়ে, মানে আমার হাইট অনুযায়ী আমার যে ওয়েটটা থাকা উচিত এক্স্যাক্টলি আমি সেই অনুযায়ী যাওয়ার চেষ্টা করছি। বা সেটা কত দিন লাগবে আমি জানি না এই মুহূর্তে, কারণ আমি কোনো রকম ফ্যাট ডায়েট করব না, নর্মাল ভাত ডাল রুটি খাবো, একটু এদিক ওদিকেরও খাবার খাবো। কারণ শুধুমাত্র একটা ওয়েট লস করছি বলে যে আমি শুধুমাত্র এই ধরনেরই খাবার খাবো সেটা তো সম্ভব নয়। কারণ বন্ধু বান্ধবদের সাথে বেরোনো হতে পারে, কোনো নিমন্ত্রণ বাড়ি পড়তে পারে, বা আমার হাজব্যান্ড এক্সট্রিমলি ফুডি, আর সে বিরিয়ানি ছাড়া অন্য কিছু দেখতে পারে না জীবনে। তো অনেক সময় শরীর খারাপ থাকতে পারে, হয়তো রান্না করতে ইচ্ছা করছে না, কারণ আমাকে রোজ দিন ডিফারেন্ট রান্না করতে হয়, সাগারের জন্য আলাদা রান্না করতে হয়, আমার জন্য আলাদা রান্না করতে হয়, সবসময় শরীর দেয় না, আর এই গরমের মধ্যে তো আরোই হয় না। তো ডিপেন্ড করবে যে একটু আধটু হয়তো এদিক ওদিক খাবার খাবো, আবার আমার যে রুটিনটা ফলো করবো, এবং সেটা আমি প্রতিটা খাবার যা খাবো এটা পুরোটা আমি এই রিলগুলোতে শেয়ার করব। তোমরা দেখো প্লিজ, তাহলে মানে আমার ভালো লাগবে। আর যদি তোমাদের মনে হয় যে আমি কিছু ভুল করছি বা আমাকে কোনো সাজেশন দিতে চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আর ব্যাস এইটুকুই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড টিল দেন স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।